নমস্কার, আমি সৃজা। লন্ডনে গেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেটা তো আপনি আমি সকলেই জানি। এবার সেই লন্ডনে বসে ইউকের প্রশংসায় পঞ্চমুখ হলেন মাননীয়া। আমরা শুনলাম সেই ভিডিও ক্লিপ, আপনারাও নিশ্চয়ই শুনেছেন। মাননীয়া বলছেন যে তাঁর সঙ্গে ইউকের নাকি একটা নিবিড় যোগাযোগ রয়েছে, ভালোবাসা রয়েছে, এবং ব্রিটিশরা যে 190 বছর ভারতবর্ষকে শাসন করেছিল সেটার জন্য নাকি তাঁর আবেগ রয়েছে। তার সঙ্গে আরো বলেছেন ব্রিটিশরা এদেশে যে বিল্ডিং বানিয়েছেন সেগুলোও নাকি দারুণ সুন্দর, এবং সেই কারণের জন্য ব্রিটিশদের ইউকের ভারতবর্ষে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করা উচিত, কারণ বেঙ্গল মিন্স বিজনেস। এখন প্রশ্ন হচ্ছে, মাননীয়া বলছেন যে ব্রিটিশ শাসনের সঙ্গে তার আবেগ জড়িয়ে রয়েছে, কিন্তু আবেগটা কোনখানে? আমরা শুনেছি মাননীয়া নিজে মুখে বলেছেন যে তিনি তার বাবা নাকি স্বাধীনতা সংগ্রামী ছিলেন। এবার একজন স্বাধীনতা সংগ্রামীর মেয়ের ব্রিটিশ শাসনের প্রতি আবেগ কি কারণের জন্য থাকতে পারে? বিভিন্ন কারণ থাকতে পারে, সেগুলো নিয়ে আমরা একটুখানি আলোচনা করতে পারি। যেমন ধরুন, আন্দামান জেলে স্বাধীনতা সংগ্রামীদের যে তালিকা পাওয়া যায়, যে ব্রিটিশরা যাদেরকে অত্যাচার করে মেরে ফেলেছে, সেই তালিকা দেখে সেই স্বাধীনতা সংগ্রামীদের যে তালিকা, যে জীবন, সেই জন্য কি তার আবেগ রয়েছে? বা জালিয়ানওয়ালাবাগে যে নির্বিচারে গণহত্যা চালিয়েছিল ব্রিটিশরা, ভারতীয়দেরকে নির্বিচারে মেরে ফেলেছিল, তার জন্য কি তার আবেগ রয়েছে? নাকি 1857 সিপাহী বিদ্রোহের পর গোটা উত্তরপ্রদেশ জুড়ে যে গণহত্যা চালিয়েছিল ব্রিটিশরা, সেই মানুষগুলোর প্রতি আবেগ রয়েছে? নাকি দাসত্বের প্রতি, ব্রিটিশরা ভারতীয়দের যে দাসে পরিণত করেছিল সেই দাসত্বের প্রতি তাঁর আবেগ রয়েছে? দাসত্বেরও তো এক ধরনের আবেগ হয়, সেটা আমরা সাভারকারের জীবনী পড়লে বেশ কিছুটা বুঝতে পারি, কিন্তু মাননীয়ার আবেগটা ঠিকমতো আইডেন্টিফাই করা গেল না। কারণ উনি যদি বলেন যে ব্রিটিশ শাসনের জন্য তাঁর আবেগ রয়েছে আর কি, তাহলে বলতে হবে যে যে লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামীর রক্তে ভেজা জীবনের বিনিময়ে, আন্দোলনের বিনিময়ে যে স্বাধীনতা এসেছে, সেই স্বাধীনতা সংগ্রামীদের রক্তের অপমান করছেন তিনি। এবং তার পাশাপাশি যেটা বললাম, ওনার বাবা নিজে বলেছেন, উনি বলেছেন যে ওনার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, সেক্ষেত্রে নিজের বাবাকেও তো অপমান করছেন মাননীয়া, জানা নেই। এবার অনেকেই দেখছি বলছেন, ওই আর কি তৃণমূলীরা বলছেন যে এখন কি করবেন মাননীয়া, ওনাকে যেতে হয়েছে ওখানে, উনি ওখানে ইনভেস্টমেন্টের জন্য বলছেন, এখন বিনিয়োগ করার জন্য বললে সেই দেশের নাকি প্রশংসা করতে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে উনি তো বিনিয়োগের কথা বলছেন, ভিক্ষাবৃত্তি কেন করবেন? বিনিয়োগ তো হবে শর্তের বিনিময়। বিনিয়োগ কি কখনো ভিক্ষাবৃত্তির দ্বারা কোনোদিন হয়েছে? বিনিয়োগ হয় নিজস্ব পুঁজির স্বার্থে। যদি কোনো দেশ, কোনো সংস্থা মনে করে বিনিয়োগ করলে তাদের প্রফিট রয়েছে, তাহলেই তারা বিনিয়োগ করে। কোনো আবেগ দেখে আজ পর্যন্ত কখনো কোনো সংস্থা কোথাও বিনিয়োগ করেছে, কোনো পুঁজিপতি, কোনো শিল্পপতি কোনো বিনিয়োগ করেছে, এরকম ঘটনা অন্তত শোনা যায়নি গোটা পৃথিবীতে। যাই হোক, এখন মাননীয়া মনে করছেন আবেগের বিনিময়ে তিনি বিনিয়োগ কিনবেন, সেটাও নয়, মেনে নিলাম তৃণমূলীদের বক্তব্য, কিন্তু বিষয়টা হচ্ছে যে ব্রিটেন বা ইউকে কি এই মুহূর্তে বিনিয়োগ করার মতন জায়গায় রয়েছে? গুগল বলছে যে ইউকের যে অর্থনৈতিক পরিস্থিতি 2023 সাল থেকে রিসেশনের মধ্যে দিয়ে চলছে, তারা 2024 সালে 0.6% একটু রিকভার করতে পেরেছিল, কিন্তু এই মুহূর্তে ইউকের অবস্থা খুবই খারাপ অবস্থায় রয়েছে। এই মুহূর্তে গ্রেট ব্রিটেনের মূলধনের বাজার নিজেই রক্তাল্পতায় ভুগছে, সেখানে মাননীয়া নাকি ইনভেস্টমেন্টের জন্য, বিনিয়োগের জন্য ভিক্ষাবৃত্তি করছেন, কারণ ব্রিটিশ শাসনের প্রতি তাঁর আবেগ রয়েছে। ভাবা যায়? তো যাই হোক, এখন এই ব্রিটিশরা আদৌ কি রয়েছে এই বিনিয়োগের জায়গায়? কারণ যেরকম বললাম, আপনারা একটু গুগল চেক করে নেবেন যে রিসেশনের মধ্যে দিয়ে যাচ্ছে এই মুহূর্তে ইউকে, এবং তার সঙ্গে যে আবেগ জড়িত, মাননীয়ার কতটা কি আবেগ রয়েছে ব্রিটিশদের প্রতি জানা নেই, কিন্তু ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতি তো নিশ্চয়ই আবেগ রয়েছে। সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানিটাও একজন গুজরাটিকে বিক্রি করে দিয়েছেন, সঞ্জীব মেহতা বলে একজন ভদ্রলোক এই মুহূর্তে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মালিক। সেক্ষেত্রে সেই ব্রিটেনের কাছ থেকে, সেই ইউকের কাছ থেকে ভিক্ষাবৃত্তি করতে মাননীয়া নাকি ব্রিটিশ শাসনের এত স্বাধীনতা সংগ্রামীর রক্তের বিনিময়ে যে স্বাধীনতা পাওয়া গেছে, সেই স্বাধীনতা সংগ্রামকে, সেই রক্তকে তিনি দাঁওতে লাগিয়েছেন ভিক্ষাবৃত্তির মাধ্যমে, নাকি ইনভেস্টমেন্ট করবেন বলে। এই হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে মাননীয়ার
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লন্ডন সফরের মূল বিষয়বস্তু। এবার আসি বড় বড় বিল্ডিং প্রসঙ্গে। ব্রিটিশরা নাকি ভারতবর্ষে বড় বড় বিল্ডিং বানিয়েছে। বড় বড় বিল্ডিং কথাটার অর্থ কি? উনি কি স্থাপত্য বোঝাতে চাইছেন? যদি উনি স্থাপত্য বোঝাতে চান তাহলে প্রশ্ন হচ্ছে ব্রিটিশরা ভারতবর্ষে ঠিক কোন স্থাপত্য বানিয়েছে? ভারতবর্ষের স্থাপত্য কোনগুলো? কাদেরকে বলি আমরা ভারতবর্ষের স্থাপত্য? দিল্লির কেল্লা, কুতুব মিনার, তাজমহল, এগুলো সবটাই মোগলদের বানানো। ব্রিটিশরা কোনো স্থাপত্য বানায়নি। হ্যাঁ, বানিয়েছে, ভিক্টোরিয়া বানিয়েছে। তার 50% বা তার বেশি টাকা ভারতীয়রা দিয়েছিল চাঁদা তুলে। একটু পড়াশোনা করলেই এগুলো জানা যায়, এগুলোর জন্য কোনো রকেট সায়েন্স না। তো সেক্ষেত্রে ব্রিটিশরা একটাই স্থাপত্য বানিয়েছে, সেটা হচ্ছে ভিক্টোরিয়া, তাও ভারতীয়দের কাছ থেকে 50%-এরও বেশি টাকা নিয়ে। কিন্তু উল্টে যেটা করেছে সেটা হচ্ছে যে ভারতবর্ষের সত্যিকারের স্থাপত্য যেটা তাজমহল, সেটাকে বিক্রি করে দিতে চেয়েছিল। তাজমহলের ওই মার্বেলগুলোকে কিলো দরে বেচে দিতে চেয়েছিল। তার জন্য দুবার টেন্ডার ডেকেছিল লর্ড বেন্টিং। একজন আগ্রার ব্যবসায়ীর সঙ্গে ডিল ফাইনাল পর্যন্ত হয়ে গিয়েছিল ওই আগ্রার তাজমহল কেনার জন্য বা ওই মার্বেল কেনার জন্য। পরে লেবার পার্টির একজন সদস্য তিনি হইচই করেন এবং বিষয়টাকে তারপরে থামানো হয়। বরং ব্রিটিশরা বরাবর ভারতের হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছে, বরাবর ডিভাইড অ্যান্ড রুল করার চেষ্টা করেছে, যেটা এখন আরএসএস বিজেপি করে। মোহাম্মদ ঘুরির কবর, গজনিতে যে মোহাম্মদ ঘুরির কবর রয়েছে সেখানে তার উপর একটা গেট ছিল। তারা মানে ব্রিটিশরা সেই গেটটাকে বলেছিল সোমনাথ মন্দিরের গেট। সেটা নিয়ে অনেক হইচই হয়, মানে ওই আর কি হিন্দু মুসলিম যে একটা বিভেদ সৃষ্টি করার যে একটা প্রোপাগান্ডা, যেরকম আমরা বাবরি মসজিদের ক্ষেত্রে দেখেছি সেরকমই করা হয়। তারপরে সোমনাথ মন্দিরে যখন ওই গেটটা ফিট করানোর চেষ্টা করা হয় তখন সেটা ফিট করেনি। পরে জানা যায় ওটা কোনো মিশরীয় সভ্যতা থেকে আনা কোনো গেট। অর্থাৎ হিন্দু মুসলিমের যে বিভেদ, যে বিষ চারা, সেটা কিন্তু ব্রিটিশরা বহু যুগ আগে পুঁতে দিয়ে গেছে, যেটা এখন কন্টিনিউ করছে আরএসএস বা বিজেপি। তো এই হচ্ছে ব্রিটিশ শাসনের ঐতিহ্য ভারতবর্ষে। আর সেই ব্রিটিশ শাসন, সেই 190 বছরের শাসন বা শোষণকে গ্লোরিফাই করছেন মমতা ব্যানার্জি, তাও সেটা ওই দেশে গিয়ে। জানি না, মানে উনি তো মর্নিং ওয়াক করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে উনি কিভাবে পিছনে হাঁটছেন বা আমাদের রাজ্যটা কিভাবে পিছনে হাঁটছে। যদি এইভাবে ব্রিটিশ শাসনকে গ্লোরিফাই করতে থাকেন আরো কয়েকবার, তাহলে হয়তো বলা যায় না পিছনে চলতে চলতে আমরা একটা সময় ঠিক 1757 সালে আবারও পৌঁছে যাব।